আজকের গল্প শুরু হওয়ার আগেই একটা কথা বলে নিই, যে বাড়িটির গল্প আপনি শুনতে যাচ্ছেন সেটির দরজা আজও কেউ একা খোলে না। কারণ ভেতরে ঢুকলেই নাকি শোনা যায় এক নারীর কান্না, আর দেখা যায় ছাদের কোণে দাঁড়িয়ে থাকা সাদা কাপড়ের ছায়া। গল্প নয়, এই অভিশাপ, এই বাড়ি আজও সত্যি। তাহলে আপনি কি প্রস্তুত? তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে চলুন প্রবেশ করি শেষ রাজকন্যার বাড়িতে, যেখানে প্রতিটা দেওয়াল, প্রতিটা ছায়া আপনার নাম ধরে ডাকতে পারে। আজকের গল্পের সূত্র ধরে আমি রাজ শুরু করতে চলেছি নদীম খানের লেখা শেষ রাজকন্যার রাজবাড়ি। ঈশা কলকাতার ভিড় ছেড়ে প্রথমবার ট্রেনে চড়ে ধুলিগাঁওয়ের দিকে রওনা হয়। শহরে কোলাহল থেকে দূরে এই গ্রামের নাম শুনেছে সে তার দাদুর কাছে। এখানে আছে একটি প্রাচীন রাজবাড়ি, যেখানে তার পূর্বপুরুষরা থাকতেন। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে ঈশা দেখে ধান ক্ষেতের সবুজ বিস্তার ক্রমশ মিলিয়ে যাচ্ছে কুয়াশার চাদরে। শীতের সকাল, আকাশ ধূসর, আর বাতাসে একটা অদ্ভুত শীতলতা যেন তার হাড় পর্যন্ত পৌঁছে যায়। কিছুক্ষণ পর ট্রেন থামে একটা ছোট্ট স্টেশনে, নাম ধুলিগাঁও। প্ল্যাটফর্মে কয়েকটা লোক, একটা চায়ের দোকান, আর দূরে গ্রামের মাটির রাস্তা। ঈশা তার ব্যাগ কাঁধে নিয়ে নামে। স্টেশনের বাইরে যেতেই দেখতে পায় একটি ভ্যান রিক্সা দাঁড়িয়ে। ড্রাইভার এক বুড়ো লোক, দাঁত কেলিয়ে হাসে এবং বলে, রাজবাড়ি যাবেন মা? গোবিন্দ কাকা পাঠিয়েছে আমাকে। ঈশা মাথা নেড়ে উঠে পড়ে। রাস্তা ধুলোয় ভরা, দুপাশে বাঁশঝাড় আর ছোট ছোট ঘর। গ্রামের নিস্তব্ধতা অদ্ভুত। কোনো গাড়ির শব্দ নেই, শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক আর পাতা ঝোড়ার শব্দ। কুয়াশা ঘন হয়ে আসছে, যেন গ্রামটা একটা স্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছে। দূরে পাহাড়ের গায়ে রাজবাড়ির ছায়া, বিশাল ভাঙা দেওয়ালওয়ালা যেন একটা প্রাচীন দানব ঘুমিয়ে আছে। কিছুক্ষণ যেতে রিক্সা থামে রাজবাড়ি গেটের সামনে। লোহার গেট মরচে পড়া, উপরে একটা ফলক যার মধ্যে লেখা রায় চৌধুরী ম্যানর। গোবিন্দ বুড়ো কেয়ারটেকার দাঁড়িয়ে আছে, তার চোখে একটা অদ্ভুত চাহনি, যেন অনেক কথা লুকিয়ে রেখেছে। আসুন মা, ভিতরে আসুন, আপনার জন্য ঘর তৈরি করা আছে। ঈশা অনুসরণ করে। বাড়িটা বিশাল, লম্বা করিডর, উঁচু ছাদ, দেওয়ালে পুরনো পোর্ট্রেট। ধুলো জমেছে মেঝেতে, আর বাতাসে জমেছে একটা পুরনো গন্ধ, যেন বছরের পর বছর ধরে কেউ আসেনি এখানে। স্থানীয় লোকেরা রাজবাড়ি নিয়ে অদ্ভুত ধরনের কথা বলে। রিক্সা আসার পথে ড্রাইভার বলেছিল, ও বাড়ি অভিশপ্ত মা। রায়চৌধুরীদের শেষ রাজা রুদ্রপ্রসাদ রায়চৌধুরী মারা গেছেন খুবই অদ্ভুতভাবে। তার মৃত্যুর কারণ কেউ ঠিক জানে না। তারপর থেকে রাতে আলো জ্বলে জানালায়, কেউ দেখেছে ছায়া ঘুরে বেড়াতে। আরও একটি কারণ, রাজার মেয়ে, তার হাসির শব্দ এখনো শোনা যায়। গ্রামের বাজারে যেখানে ঈশা একটু চা খেয়েছিল, এক বুড়ি বলেছিল, ওখানে ওখানে যেও না বেটি, রাজার আত্মা এখনো এখনো খোঁজে তার মেয়েকে। তার মেয়ে যে তার প্রাণ ছিল গো। তার মেয়ের হাসির শব্দ শুনবে, কান্নার শব্দ শুনবে। আর একজন যুবক তো হেসে উড়িয়ে দিয়েছিল, সব বুড়োদের গল্প।
কিন্তু সত্যি রাতে কেউ যায় না ওইদিকে, পুলিশও আসে না। ঈশা হাসে মনে মনে। সে বিশ্বাস করে না এসব। সে একজন সাংবাদিক, কলকাতার একটা ম্যাগাজিনে কাজ করে। এসেছে রাজবাড়ির ইতিহাস নিয়ে একটা ফিচার লিখতে। তার দাদু ছিলেন এই পরিবারের শেষ উত্তরাধিকারী, কিন্তু শহরে চলে গিয়েছিলেন পরবর্তীকালে। এখন বাড়িটা পরিত্যক্ত, শুধু গোবিন্দই দেখাশোনা করে। কাকা, এখানে কতদিন আছেন আপনি? ঈশা জিজ্ঞেস করে। গোবিন্দ চোখ নামিয়ে বলে, 50 বছর হয়ে গেল মা। রাজা সাহেবের সময় থেকে অনেক কিছু দেখেছি, কিন্তু বলি না কাউকে। ঈশাকে থাকার জায়গা দেওয়া হয় বাড়ির পূর্ব কোণায় একটা ছোট ঘরে। ঘরের জানলা দিয়ে দেখা যায় উঠোন আর দূরে পাহাড়। ঘরটা পরিষ্কার, কিন্তু দেওয়ালে ফাটল আর একটা পুরনো আয়না ঝুলছে। ঈশা তার জিনিসপত্র রাখে, একটা নোটবুক বের করে এবং তাতে লিখতে শুরু করে। ধুলিগাঁও, একটা গ্রাম যেন সময়ের বাইরে। রাজবাড়ি, রহস্যময়, ভুতুরে। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, কুয়াশা আরো ঘন। গোবিন্দ খাবার নিয়ে আসে, ভাত, ডাল আর একটা সবজি। খেয়ে নিন মা, রাতে দরজা বন্ধ রাখবেন কিন্তু। তার গলায় একটা সতর্কতা। রাত নামে। ঈশা বিছানায় শুয়ে। বাইরে নিস্তব্ধতা, শুধু ঝিঝির শব্দ আর দূরে একটা পেঁচার ডাক। সে চোখ বন্ধ করে, ক্লান্তি থেকে ঘুম আসে, কিন্তু হঠাৎ শব্দ, মৃদু, যেন কারো হাসি। দেওয়ালের উপার থেকে আসছে শব্দটা। প্রথমে মনে হয় স্বপ্ন, কিন্তু না, আবার আসে একটা মেয়েলি হাসি, খিলখিল করে, যেন কেউ আনন্দে মেতে উঠেছে। ঈশা চোখ খুলে, হৃদয় ধক ধক করতে থাকে। সে উঠে বসে, কান পেতে শোনে। হাঁচি থামে, তারপর আবার শুরু। এবার কাছে, যেন তার ঘরের দরজার পেছনে। কে কে ওখানে? ঈশা ফিস ফিস করে। কোনো উত্তর নেই, শুধু সেই মৃদু হাসি, যেন একটা প্রাচীন স্মৃতি জেগে উঠেছে রাজবাড়ির অন্ধকারে। ঈশা দরজা খুলে দেখে করিডোর অন্ধকার, শুধু দূরে একটা জানলায় চাঁদের আলো। কিন্তু হাসি থেমে গেছে। সে ফিরে আসে বিছানায়। মনের মধ্যে একটা অস্বস্তিক বোধ কাজ করে। এটা কি গ্রামের লোকের গল্পের প্রভাব, নাকি সত্যি কিছু? প্রথম রাত ধুলিগাঁওয়ে, আর এখনই রহস্য শুরু হয়ে গেল। সকালের আলো রাজবাড়ির জানলা গলে ঢোকে, কিন্তু ধুলোর কণায় ছড়িয়ে পড়ে যেন একটা পর্দা। ঈশা বিছানা ছেড়ে ওঠে। গত রাতের হাসির শব্দ ওর এখনো যেন মনে পড়ে, যেন স্বপ্ন দেখছিল, কিন্তু হৃদয়ে একটা অস্বস্তি বোধ রয়ে গেছে ওর। ঈশা মুখ ধোয়, গোবিন্দের দেওয়া চা খায়। কাকা, আজ কিন্তু বাড়িটা ঘুরে দেখতে চাই। গোবিন্দ মাথা নেড়ে বলে, যান মা, কিন্তু হল ঘরে যাবেন না একা ওখানে। সে থেমে যায়, চোখে একটা ছায়া। ঈশা হাসে। ওহ বাবা, কাকা ভয়ের কিছু নেই। আমি সাংবাদিক, আমি গল্প খুঁজি। বাড়ির করিডোর ধরে হাঁটে ঈশা। দেওয়ালে একটা পুরনো ছবি, যার ফ্রেম ভাঙা, মাকড়সার জালে ঢাকা।
একটা ঘরে পুরোনো আসবাব, ভাঙা চেয়ার, একটা পিয়ানো, যা কিগুলো হলুদ হয়ে গেছে। সে নোটবুক বের করে লেখে, রায়চৌধুরী সাম্রাজ্য একসময় ধনী, এখন শূন্য। দূরে একটা বড় দরজা, লোহার হাতল যেটা মরচে পড়ে গেছে। ঈশা ঠেলতেই খুলে যায় হল ঘরের দরজাটা। বিশাল উঁচু ছাদ থেকে ঝুলছে একটা ঝাড় লণ্ঠন, যেটা ধুলোয় ঢাকা। মেঝে মার্বেল, কিন্তু ফাটল ধরেছে। চারিদিকে পোর্ট্রেট, পুরুষরা গম্ভীর, মহিলারা শাড়ি পরে, এবং চোখে একটা দূরের চাহনি। ঈশা ধীরে ধীরে এগোয়। হঠাৎ তার চোখ পড়ে একটা প্রতিকৃতিতে, দেওয়ালের মাঝে অন্যদের থেকে বড় এক তরুণী মেয়ের প্রতিকৃতি। বয়স 18-19, চোখ দুটি বড়, কালো, যেন জীবন্ত। মুখে একটা মৃদু হাসি, ঠোঁটে লালচে আভা। নিচে ফলকে লেখা, মাধবীলতা রায়চৌধুরী, 1925। ঈশা থমকে দাঁড়ায়। মেয়েটির চোখ যেন এখন তার দিকেই তাকিয়ে আছে। ঈশা ফিস ফিস করে, আচ্ছা, কে তুমি? প্রতিকৃতির চোখে একটা গভীরতা, যেন কিছু বলতে চাইছে সে ঈশাকে। ঈশা কাছে যায়, হাত বাড়ায়, ধুলো মুছে। মুখটা আরো স্পষ্ট হয় তার। সে নিজের মুখের সঙ্গে মিলিয়ে দেখে একটা অদ্ভুত সাদৃশ্য। চোখের কোণ, নাকের আকৃতি, সবটাই যেন এক। দাদু বলেছিলেন আমার ঠাকুমা ছিলেন এই পরিবারের। তুমি কি আমার পূর্বপুরুষী? হলঘর নিস্তব্ধ, বাইরে কুয়াশা এখনো রয়েছে, আলো ম্লান। ঈশা তাকায় চারিদিকে। এক কোণে একটা পুরনো ঘড়ি দাঁড়িয়ে, কাঁটা থেমে আছে তার। সে প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে থাকে, নোটবুক খোলে এবং লিখতে শুরু করে। মাধবীলতা, কে ছিলেন তিনি? গ্রামের লোকেরা বলে রাজার কন্যা, মারা গেছেন অল্প বয়সে। হঠাৎ একটা শব্দ, দেওয়ালের ভেতর থেকে আসছে এই শব্দটা, টিক টিক। প্রথমে মৃদু, তারপর স্পষ্ট। সেই পুরনো ঘড়ি নিজে থেকে চলতে শুরু করেছে। কাঁটা ঘোরে তার। ঈশা চমকে পিছিয়ে যায়। সেই ঘড়ির কাছে যায়। কোনো ব্যাটারি নেই, শুধু পুরনো যন্ত্র, কিন্তু চলছে, যেন কেউ ঘুরিয়ে দিয়েছে। ঘড়ির শব্দ বাড়ে, যেন হৃদয়ের ধুকপুক। ঈশা প্রতিকৃতির দিকে তাকায়, চোখ দুটি যেন আরো উজ্জ্বল, হাসিটা আরো গভীর। সে মনে করে গত রাতের হাসি, মেয়েলি, খিলখিল। তুমি? ঈশা বলে। ঘড়িটা হঠাৎ থেমে যায়, নিস্তব্ধতা ফিরে আসে, কিন্তু বাতাসে একটা গন্ধ পায় সে, ফুলের গন্ধ, যেন জুঁই। ঈশা তাকায় চারিদিকে, কিন্তু কিছু দেখতে পায় না। সে দৌড়ে বেরিয়ে আসে হলঘর থেকে করিডোরে। গোবিন্দ দাঁড়িয়ে সেখানে, চোখে তার উদ্বেগ। কি হলো মা? ঈশা হাঁপাতে হাঁপাতে বলে, ঘড়ি, ওই যে ওখানের ঘড়ি, ঘড়িটা নিচে থেকে চললো। আর ওই প্রতিকৃতি
গোবিন্দ চোখ নামায়। মাধবীলতা দেবী রাজা সাহেবের কন্যা, মারা গেছেন বিষ খেয়ে। বলা হয় আত্মহত্যা, কিন্তু সত্যি? সে থেমে যায়। ওর ঘর ছিল ওদিকে, কেউ যায় না। রাতে হাসি শোনেন ওরই। ঈশা অবাক। কেন? কেন আত্মহত্যা? গোবিন্দ বলে, রাজা সাহেবের সঙ্গে ঝগড়া। একটা চিঠি ছিল, হারিয়ে গেছে। ওর আত্মা খোঁজে সেই সত্য। ঈশা মনে মনে ভাবে, এটা গল্প নাকি সত্যি? সে ফিরে যায় হল ঘরে একা। প্রতিকৃতির সামনে দাঁড়ায়, চোখ দুটি এখনো তাকিয়ে। কি লুকিয়ে আছে তোমার মধ্যে? আস্তে আস্তে দুপুর হয়ে আসে, কুয়াশা কেটে যায়। ঈশা গ্রামে বের হয় ঘুরতে। লোকজনের সঙ্গে কথা বলে সে। এক বুড়ো বলে, মাধবীলতা ছিলেন সুন্দরী, কিন্তু দুঃখী। রাজা অন্য ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেছিলেন। আর একজন বলে, না, খুন। রাজা নিজেই খুন করেছে। না, গল্পটা ঠিক মিলছে না। ঈশা নোট করে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। সে ফিরে যায়। ফিরে গিয়ে আবার যায় হল ঘরের দিকে। ঘড়ি থেমে আছে, কিন্তু প্রতিকৃতির চোখে একটা আহ্বান। রাতে আবার শব্দ হবে না তো? ঈশা ভাবে, রহস্য গভীর হচ্ছে। মাধবীলতার চোখ যেন বলছে, আয় আয় এখানে, খুঁজে দেখ। সন্ধ্যার আলো ম্লান হয়ে আসে রাজবাড়ির উঠোনে। ঈশা হল ঘর থেকে বেরিয়ে গোবিন্দকে খুঁজে পায় রান্নাঘরে। বুড়ো লোকটা চুলায় ডাল ঝোল নেড়ে যাচ্ছে, চোখে একটা অস্থিরতা। কাকা, মাধবীলতা দেবীর কথা আরো বলুন। কি হয়েছিল সত্যি সত্যি? গোবিন্দ হাত থামায়, চুলোর দিকে তাকিয়ে থাকে। মা, কিছু কথা মাটিতে পুঁতে রাখা ভালো। ওর নাম নিলে। সে থেমে যায়। ঈশা জেদ করে, না, আমি জানতে চাই। এটা আমার পরিবারের ইতিহাস। গোবিন্দ দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, কিন্তু একটা কথা, রাজবাড়ির দ্বিতীয় তলায় যেও না মেম সাহেব। ওখানে শয়তানের বাসা। ঈশা ভ্রু মুচকে জানতে চায়, কেন? কি আছে ওখানে? গোবিন্দ কিছু বলে না, শুধু দেয়ালের একদিকে তাকিয়ে থাকে এক মনে। যেদিকে সিঁড়ি উঠে গেছে, দোতলায়। তার চোখে ভয়, যেন কিছু দেখেছে দূরে। কাকা! ঈশা আবার ডাকে। গোবিন্দ চমকে ওঠে। না মা, যেও না। রাজা সাহেব নিষেধ করেছিলেন। উপরে মাধবীলতা দেবীর ঘর বন্ধ আছে বছরের পর বছর। গোবিন্দ চুপ করে যায় এবং ডাল নাড়তে থাকে। ঈশা আর প্রশ্ন করে না, কিন্তু মনে একটা কৌতূহল জাগে তার। দোতলা, গতকাল ঘুরতে গিয়ে দেখা হয়নি সেটা। বাড়িটা এতটাই বিশাল যে অনেক অংশ অন্ধকারে ঢাকা। রাতের খাওয়া শেষ করে ঈশা তার ঘরে ফিরে যায়। ঘরে গিয়ে নোটবুক খুলে তাতে লিখতে শুরু করে। গোবিন্দের সতর্কতা, দোতলা নিষিদ্ধ, মাধবীলতার ঘর। বাইরে কুয়াশা আবার ঘন হয়েছে, চাঁদের আলো ম্লান। সে বিছানায় শুয়ে ভাবে, গ্রামের লোকেরা বলেছিল রাজবাড়িতে নাকি লুকোনো ঘর আছে, যেখানে রাজা গুপ্তধন আছে। আত্মহত্যার রহস্য নাকি গুপ্তধনে? ঘুম আসে না ঈশার। হঠাৎ সে উঠে বসে, চুপি চুপি দরজা খোলে এবং করিডোরে বেরোয়। বাড়ি নিস্তব্ধ। গোবিন্দ তার কোয়ার্টারে। ঈশা একটা টর্চ নিয়ে সিঁড়ির দিকে এগোয়।
কাঠের সিঁড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ওঠে। উপরে অন্ধকার। দোতলার ল্যান্ডিং এ পৌঁছে ঈশা টর্চ জ্বালায়। ধুলোয় ভরা মেঝে, দেওয়ালে ছবি নেই, শুধু ফাটল। একটা লম্বা করিডর, দুপাশে দরজা, একটা খোলা, ভিতরে পুরনো বিছানা আর একটা ছেঁড়া পর্দা। ঈশা এগোয়। শেষ মাথায় একটা দরজা, কাঠের, ভারী, কিন্তু তালা দেওয়া নয়, তবে বন্ধ। দরজার গায়ে খোদাই করা অক্ষর। তারটি খোলো না। ঈশা থমকে দাঁড়ায়। কে লিখেছে লেখাটা? হাত দিয়ে ছুঁয়ে দেখে অক্ষরগুলো পুরনো কিন্তু গভীর। দরজার নিচ দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসছে, যেন ওপারে কিছু শ্বাস নিচ্ছে। সে কান পেতে শুনে, না, কেউ তো নেই, কিন্তু তার হৃদয় ধপ ধপ করতে থাকে। মাধবীলতার ঘর। ফিসফিস করে ঈশা। হাতল ধরে ঠেলে, কিন্তু নড়ে না ওটা, বন্ধ। ঈশা ফিরে আসে ঘরে, দরজা বন্ধ করে দেয়। মনের মধ্যে একটা অস্বস্তি বোধ। গোবিন্দের কথা মনে পড়ে তার। সে নোটবুক বার করে লিখতে শুরু করে। দরজায় সতর্কতা। কে লিখেছে? কি বা আছে ভেতরে? রাত গভীর হয়, ঘুম আসে, কিন্তু অস্থির। স্বপ্নে ঈশা দেখে সে দাঁড়িয়ে সেই দরজার সামনে। অন্ধকার করিডর, টর্চ নেই। হঠাৎ দরজা খুলে যায়। ওপার থেকে একটা মেলি গলা, মৃদু কিন্তু মিষ্টি। ঈশা, ঈশা। গলাটি তার নাম ধরে ডাকছে। সে এগোতে চায়, কিন্তু তার পা আটকে যায়। গলাটা কাছে আসে। আয়, আয় এখানে। খুলে দেখ, এটা সত্যটা এখানেই আছে। ঈশা ধরপড়িয়ে ওঠে, চোখ খোলে। ঘামে ভিজে গেছে সে। ঘর অন্ধকার, কিন্তু দরজার দিকে তাকায়। ওই, কেউ নেই তো। তাহলে কি স্বপ্ন দেখছিল? সকালে গোবিন্দের কাছে যায় ঈশা। কাকা, আজ দোতলায় গিয়েছিলাম, দরজা তো বন্ধ। গোবিন্দ চমকে ওঠে। তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। বলেছিলাম যেও না। ওপরে মাধবীলতা দেবী, তিনি একা নন, রাজা সাহেবের সাপ। ঈশা জিজ্ঞেস করে, কি সাপ? গোবিন্দ বলে, রাজা মেরেছিলেন তাকে, বিষ দিয়েছিলেন। চিঠিতে লুকানো সত্য, যে খুলবে দরজা তার সঙ্গে নিয়ে যাবে। ঈশা হাসে, কিন্তু মনে তার ভয়। স্বপ্নের ডাক মনে পড়ে যায় তার। সেদিনটা কাটে গবেষণায়। গ্রামের লাইব্রেরিতে পুরনো খবর। 1945-এ রায়চৌধুরীদের পতন, মাধবীলতার মৃত্যু রহস্য। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। ঈশা নোট করে সবটি। সন্ধ্যায় ফিরে আবার দোতলার কথা ভাবে সে। গোবিন্দ সতর্ক করে আবার, রাতে শুনবেন ডাক, একদম যাবেন না। ঈশা মাথা নাড়ে, কিন্তু মনে মনে ঠিক করে খুলতেই হবে দরজা, কারণ রহস্যের আসল চাবিকাঠি ওখানেই আছে। রাত নামে, তার স্বপ্নের ডাক যেন আবার আসে। একদিন দুপুরে দোতলা সিঁড়ির নিচে দাঁড়িয়ে দরজার কথা ভাবছে ঈশা। গোবিন্দ কোথায় যেন গেছে। হঠাৎ গেটে শব্দ। ঈশা দেখে একটা মোটর বাইক। এক যুবক নামে তার থেকে। হেলমেট খোলে। যুবকটি লম্বা, চোখে চশমা, কাঁধে ক্যামেরা। আর্য বসু, ধুলিগাঁও টাইমস। সে হাত বাড়ায়। ঈশা তো অবাক। আপনি আপনি এখানে? আর্য একটু হেসে বলে, আপনার ম্যাগাজিনের ফিচার শুনেছি। আমি লোকাল, রাজবাড়ির গল্প আমার জানা। দুজনে উঠোনে বসে।
ইতিমধ্যে গোবিন্দ ফিরে এসেছে। আর্য একটু চা চায়, গোবিন্দ এনে দেয়, কিন্তু চোখে সন্দেহ। ঈশা জিজ্ঞেস করে, আচ্ছা, কি জানেন মাধবীলতা সম্পর্কে? আর্য ক্যামেরা খুলে পুরনো ছবি দেখায়। এই দেখুন, 1945-এর খবর, মৃত্যু, আত্মহত্যা। কিন্তু আমার দাদু ছিলেন পুলিশ, তিনি বলতেন খুন। ঈশা উত্তেজিত। প্রমাণ? আর্য চোখ শুরু করে বলে, আপনি যা খুঁজছেন সেটা ইতিহাস না অভিশাপ। রায়চৌধুরীদের সাপ, যে সত্য খুঁজবে তাকে নিয়ে যাবে। সংলাপ শুরু হয়। ঈশা যুক্তি দেয়, এসব কুসংস্কার, বীজ, ঝগড়া, সম্পত্তি মানুষের কারণ, আত্মার নয়। আর্য হেসে ওঠে। বাস্তববাদী আপনি? তাহলে রাতে হাসি শুনেছেন কেন? গ্রামের লোকেরা যায় না এখানে, আমি দেখেছি জানলায় আলো। ঈশা পাল্টা যুক্তি দেয়, হ্যালুসিনেশন, বাতাস, পুরনো তার। আর্য ক্যামেরা তুলে ছবি দেখায় প্রতিকৃতির। এই চোখ দেখুন, আমার দাদু বলতেন মাধবীলতা চিঠি লিখেছিলেন রাজার বিরুদ্ধে, হারিয়ে গেছে, দোতলায় আছে। ঈশা চমকে ওঠে। আপনি জানেন দরজার কথা? আর্য মাথা নাড়ে। যাবেন না, আমি গিয়েছিলাম ছোটবেলায়, শুনেছি ডাক। ঈশা হাসে। ভয় পান নাকি? আর্য গম্ভীর। না, সতর্ক করি, আপনি শহুরে বিশ্বাস করবেন না, কিন্তু এখানে নিয়ম আলাদা। ব্যাস, এই নিয়ে দুজনের মধ্যে কথার লড়াই শুরু হয়ে যায়। শুনুন, প্রমাণ ছাড়া বিশ্বাস নয়। প্রমাণ পাবেন, কিন্তু দেরি হয়ে যাবে। গোবিন্দ শুনে মাথা নেড়ে চলে যায়। সন্ধ্যা নামে। আর্য থেকে যায় রাতে। দেখি কি হয়। দুজনে গিয়ে হল ঘরে বসে। ঈশা নোট করে, আর্য ছবি দেখায়। রাত গভীর, বাইরে কুয়াশা। হঠাৎ একটা শব্দ, করিডরে পদধ্বনি, ধীর, নিয়মিত, যেন কেউ হাঁটছে। ঈশা চমকে ওঠে। কি এটা? আর্য উঠে দাঁড়ায়, টর্চ জ্বালে। শুনুন। পদধ্বনি কাছে আসে। দুজনে দরজা খোলে, কিন্তু কই, কেউ নেই তো। করিডর খালি, কিন্তু শব্দ চলছে। আর্য ফিসফিস করে, দেখেছেন, এটা আত্মা। ঈশা কাঁপা গলায় বলে, হয়তো গোবিন্দ, কিন্তু না, গোবিন্দ তো ঘুমোচ্ছে। পদধ্বনি থেমে যায় দোতলায়। আবার নিস্তব্ধতা। দুজনে ফিরে আসে। আর্য বলে, এখন বিশ্বাস? ঈশা চুপ, মনে ভয়, কিন্তু জেদ। কাল খুলবো দরজা। আর্য মাথা নাড়ে। আমিও যাব, কিন্তু সাবধান। রাতে দুজনের ঘুম আসে না। পদধ্বনি যেন মনের মধ্যে ঘুরতে থাকে তাদের। রহস্য ক্রমশ ঘনীভূত। সকালের কুয়াশা এখনো গ্রামকে জড়িয়ে রেখেছে। ঈশা আর আর্য উঠোনে দাঁড়িয়ে গত রাতের পদধ্বনি নিয়ে কথা বলছে। আর্য বলে, আমি বলি চলুন গ্রামে, কেউ তো জানে সত্যি। কিন্তু ঈশার মনে সেই দোতলার দরজা আর স্বপ্নের ডাক। গোবিন্দ চা এনে দেয়, চোখে তার উদ্বেগ। মা, বাইরে যান, কিন্তু সন্ধ্যার আগেই কিন্তু ফিরুন। দুজনে বেরিয়ে পড়ে। রাস্তা কাদায় ভরা, দুপাশে ধানক্ষেত। গ্রামের প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘর, ছাউনি ছেঁড়া। সামনে এক বৃদ্ধা বসে আছে, চুল সাদা, চোখে ছানি, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। আর্য ফিসফিস করে, লতা রানী। লতা রানী বয়স 90 ছাড়িয়েছে। সেই রায়চৌধুরীদের সময়কার লোক। ঈশা কাছে যায়। রানীমা, আমি ঈশা, মাধবীলতা দেবীর কথা শুনতে চাই। বৃদ্ধা চোখ তুলে তাকায়, যেন দূরের কিছু দেখছে সে। বসো বেটি, চা খাও। বৃদ্ধার হাত কাঁপা, কিন্তু গলা মজবুত। আর্য ক্যামেরা বের করে, কিন্তু লতা রানী মাথা নেড়ে বলে, ছবি নয়,
গল্প শোনো, গল্প। বৃদ্ধা শুরু করেন। মাধবীলতা ছিল রুদ্রপ্রসাদ রায়চৌধুরীর মেয়ে, রাজকন্যা, সুন্দরী, কিন্তু হৃদয় বিদ্রোহ। গ্রামের এক কৃষক বালক, নাম ছিল অমর, ধান কাটা ছেলে, কিন্তু কিন্তু চোখে স্বপ্ন। তারা দেখা করত নদীর ধারে লুকিয়ে। তারপর প্রেম হয়ে গেল একদিন। ঈশা শ্বাসরোধ করে শুনে। লতা রানী চোখ বন্ধ করে। রুদ্রপ্রসাদ জানতে পারলেন, রাগে অন্ধ হয়ে গেলেন। আমার রক্ত মাটির ছেলের সঙ্গে। তিনি অমরকে ধরে আনালেন রাজবাড়িতে। মাধবীলতা কাঁদতে কাঁদতে এলো। রাজা বললেন বিয়ে করবি, অন্য রাজপুত্রকে বিয়ে করবি। কিন্তু মাধবীলতা না বলল। অমরকে ডেকে এনে রাতে খাবারে রাজা বিষ মেশালেন। অমর মারা গেল উঠোনে। মাধবীলতা দেখে চিৎকার করে উঠল। তারপর নিজেও খেল বিষ। আর্য অবাক। তাহলে আত্মহত্যা? লতা রানী শুকনো হাসি হাসে। না বাবু, রাজা নিজেই বিষ দিলেন। লোকেরা বলে আত্মহত্যা, কিন্তু আমি দেখেছি। আমি ছিলাম দাসী। ঈশা প্রশ্ন করে। আর চিঠি? গোবিন্দ যে বলেছিল চিঠি আছে। লতা রানী মাথা নাড়ে। মাধবীলতা লিখেছিল রাজাকে, বাবা আমাকে মেরো না, অমরকে ছেড়ে দাও। চিঠি লুকিয়ে রেখেছিল দোতলার ঘরে। রাজা পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আত্মা তাকে রেখে দিয়েছে। বলতে বলতে হঠাৎ সে থেমে যায়। ঈশা লক্ষ্য করে তার চোখে জল। ওরা মরেনি। রাজবাড়ির দেয়াল ওদের ধরে রেখেছে। রাতে হাঁটে, ডাকে। মাধবীলতা খোঁজে অমরকে, অমর খোঁজে তাকে। সাপ রুদ্রপ্রসাদের অভিশাপ। যে সত্য খুলবে তাকে নিয়ে যাবে। ঈশা শোনে, কিন্তু হাসতে পারে না। মনে গত রাতের পদধ্বনি আর স্বপ্নের ডাক। রানীমা, আপনি দেখেছেন? বৃদ্ধা বলে, দেখেছি ছোটবেলায় এক মেয়ে, সাদা শাড়ি, চোখে কান্না, অমর বলে ডাকে। আর্য সবটা নোট করে। প্রমাণ? লতা রানী দূরে তাকিয়ে বলে, দেয়ালে খোঁজো। এরপর দুজনে ফিরে আসে। পথে ঈশা চুপ। আর্য বলে, বিশ্বাস হচ্ছে না? ঈশা বলে, জানি না, কিন্তু স্বপ্নে। রাজবাড়িতে ফিরে দুপুর কাটে। ঈশা তার ঘরে শুয়ে। ঘুম আসে তার, কিন্তু স্বপ্নে আবার সে দেখতে পায় দোতলার দরজা খোলা। ভেতরে মাধবীলতা, প্রতিকৃতির মতো মুখ, কিন্তু জীবন্ত। ঈশা, শোন একবার। সে কথা বলে। আমি মরিনি ঈশা, মরিনি। বাবা আমায় মেরেছে। অমর, হ্যাঁ, আমার অমর। চিঠিটা আছে, খুঁজে দেখ, খুঁজে পাবি।
আমরা মুক্তি চাই এখান থেকে। ঈশা এগোতে চায়, কিন্তু মেয়েটি কাছে আসে। তুই আমারই রক্ত, খুঁজে দেখ, সাহায্য কর। চোখে একটি আর্জি। ঈশা জেগে ওঠে, ঘামে ভিজে যায় সে। সন্ধ্যাবেলা ঈশা আর্যকে ডেকে বলে ব্যাপারটা। কিন্তু কিন্তু স্বপ্নে যে কথা বললো, চিঠি খুঁজতে বললো আমায়। আর্য গম্ভীর। লতা রানীর গল্প মিলছে, প্রেম, খুন, সাপ। গোবিন্দ শুনে কাঁপে। যেও না মা। কিন্তু ঈশা ঠিক করে দরজা খুলতে হবে। রাত নামে। স্বপ্নের কথা মনে ঘোরে ঈশার। মাধবীলতা কথা বলছে যেন জেগে। লতা রানীর গল্প কি তাহলে সত্যি? দেয়ালে আটকে আছে প্রেমিকরা? ঈশা নোটবুক বের করে তাতে লিখতে শুরু করে। প্রেমের অভিশাপ, মুক্তির চাবি দোতলায়। কুয়াশা ঘন হয়, রহস্য আরো গভীর। অমাবস্যার আকাশ কালো চাদরে ঢাকা, চাঁদের নামগন্ধ নেই। রাজবাড়ির উঠোনে কুয়াশা ঘনীভূত, যেন অন্ধকার নিজেই শ্বাস নিচ্ছে। ঈশা তার ঘরে বসে, নোটবুক খোলা। লতা রানীর গল্প, স্বপ্নের কথা, চিঠির উল্লেখ সবই লিখছে সে। আর্য পাশের ঘরে ক্যামেরা চার্জ করছে। আজ রাতে কিছু হবে। সন্ধ্যায় সে বলেছিল, অমাবস্যায় আত্মারা জাগে। ঈশা হেসেছিল, কিন্তু মনে তার অস্বস্তি। গোবিন্দ সতর্ক করেছে, দরজা বন্ধ রাখবেন মা, আজ রাত খারাপ। হঠাৎ ঝটকা, বাড়ির সব আলো নিভে যায়। অন্ধকার ঘন হয়, যেন কেউ চাদর টেনে দিয়েছে। ঈশা উঠে দাঁড়ায়, টর্চ খোঁজে। আর্য বলে ডাকে সে, কোনো উত্তর নেই। জেনারেটরের শব্দ থেমে। সে দরজা খোলে, করিডোরে বেরোয়। অন্ধকারে শুধু তার পায়ের শব্দ। ঈশা টর্চ জ্বালে, আলো কাঁপতে শুরু করে। হল ঘরের দিকে এগোয় সে। মনে হয় কিছু টানছে তাকে। প্রতিকৃতির সামনে পৌঁছে থমকে দাঁড়ায় ঈশা। টর্চের আলোয় মাধবীলতার মুখ উদ্ভাসিত, চোখ দুটি যেন জ্বলছে। অন্ধকারে কিছু নড়ে। ঈশা টর্চ খোলে। প্রতিকৃতির সামনে একটা ছায়া, লম্বা, মেয়েলি, কিন্তু অস্পষ্ট। ছায়াটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে। ঈশা হৃদয় ধক ধক করে। কে কে ওখানে? জিজ্ঞেস করে সে, কিন্তু কোনো উত্তর নেই। সে কাছে যায়, ছায়াটা যেন তার দিকে ঝুঁকে আসে। টর্চের আলো দেওয়ালে পড়ে। ঈশার নিজের ছায়া, কিন্তু অদ্ভুত। দুটি ছায়া, একটা তার হাতে টর্চ, আরেকটা অন্য কারোর। লম্বা চুল, শাড়ির আঁচল, মাথা নিচু। দুটি ছায়া পাশাপাশি, যেন দুজন দাঁড়িয়ে। ঈশা পিছিয়ে যায়। এটা কিভাবে সম্ভব? দেয়াল কাঁপে যেন। ছায়াটার মুখ মাধবীলতার মতো, কিন্তু চোখে তার কান্না। ঈশা টর্চ ফেলে দেয়। অন্ধকারে হাতড়াতে থাকে সে। আর্য, শুনতে পাচ্ছ? বলে চিৎকার করে সে। দূর থেকে আর্যের গলা, ভয়ার্ত। ঈশা, কোথায় তুমি? পায়ের শব্দ, দৌড়ে আসছে। কিন্তু তার আগে দেয়ালের পেছন থেকে শব্দ, এক কণ্ঠস্বর, মেইলি, মৃদু কিন্তু স্পষ্ট। ঈশা, আমি ফিরে এসেছি। ঈশা থমকে দাঁড়ায়। গলাটা পরিচিত, স্বপ্নের লতা রানীর বর্ণনার
মাধবীলতা। আর্য ছুটে আসে, তার টর্চ জ্বলে। কি হলো? ঈশা দেওয়ালের দিকে আঙুল তুলে ইশারা করে। ছায়া দুটো। আর্য দেওয়ালে আলো ফেলে, কিন্তু কই, শুধু তো ঈশার ছায়া, কিন্তু দেয়াল কাঁপছে যেন একটা মৃদু কম্প। শুনেছি। আর্য বলে, আমি ফিরে এসেছি। এটা মাধবীলতার কথা, লতা রানী বলেছিল। ঈশা জিজ্ঞেস করে, সে ফিরেছে কেন? আর্য প্রতিকৃতির দিকে তাকায়। চিঠি, আমরা কাছে গেছি। এরই মধ্যে বিদ্যুৎ ফিরে আসে, ঝাড় লণ্ঠন জ্বলে ওঠে, হলঘর আলোয় ভরে যায়, কিন্তু ঠান্ডা। গোবিন্দ ছুটে আসে। কি হলো মা? জেনারেটর বন্ধ হয়ে গেল নিজে থেকে। ঈশা বলে, দেয়াল থেকে গলার ছায়া। গোবিন্দর মুখ ফ্যাকাশে। অমাবস্যা, ওরা জাগেন, যান ঘরে। কিন্তু ঈশা শোনে না। সে প্রতিকৃতির সামনে গিয়ে দাঁড়ায়। আমি ফিরে এসেছি মানে? তুমি কি আমার মধ্যে? আর্য বলে, পাগলামি করবেন না। রাত গভীর হয়। দুজনে হল ঘরে বসে। আর্য ক্যামেরা চেক করে। একটা ছবিতে অস্পষ্ট ছায়া লক্ষ্য করে সে। ঈশা দেখে দুটি ছায়া। তার মনে স্বপ্ন। মাধবীলতা বলেছে, তুই আমারই রক্ত। সে কি ফিরেছে ঈশার মধ্যে, না সাপ? গোবিন্দ চা এনে বলে, রুদ্রপ্রসাদের শেষ কথা যে রক্ত ফিরবে তাকে নেবে। ঈশা কাঁপে। আর্য বলে, কাল দোতলা খুলবো, চিঠি খুঁজবো। হঠাৎ ঘড়ি চলতে শুরু করে। সেই পুরনো ঘড়ি আবার চলছে। ঈশা দেওয়ালের দিকে তাকায়, যেন কেউ শুনছে। আমি ফিরে এসেছি। কথাটা মনের মধ্যে ঘোরে। অমাবস্যার রাত শেষ হয়নি। রহস্য আরো ঘন। দোতলার দরজা ডাকছে, ছায়া লুকিয়ে আছে। ঈশা নোটবুক বের করে লেখে, ফিরে আসা। কে? মুক্তি না সাপ? অন্ধকারে বাড়ি যেন জেগে উঠেছে। সকালের আলো রাজবাড়ির ফাটল দিয়ে ঢোকে, কিন্তু অমাবস্যার রাতের ছায়া এখনো যেন লেগে আছে। ঈশা চোখ কচলে উঠে। স্বপ্নে আবার সেই কথা, ঈশা, আমি ফিরে এসেছি। আর্য ইতিমধ্যে হল ঘরে এসে উপস্থিত, হাতে ক্যামেরা। ঘুম হলো না। ছায়ার ছবি অস্পষ্ট, কিন্তু দুটো। আজ দোতলা নয়, নিচতলা খুঁজি। লতা রানী বলেছিলেন দেওয়ালে খোঁজো। গোবিন্দ চা নিয়ে আসে। ওদের কথা শুনে গোবিন্দ বলে, মা থামুন, কাল রাতে। ঈশা বাধা দেয়, কাকা, সত্য দরকার। চা খাওয়া শেষ করে দুজনে নিচতলার করিডর ধরে হাঁটতে শুরু করে। দেওয়ালে হাত গোলায়, ঠক ঠক শব্দ করে তারা। এক জায়গায় এসে থেমে যায়। এই জায়গাটা শব্দ খালি, যেন ফাঁপা। এখানে প্রতিকৃতির পেছনের দেয়াল। তারা ঠেলতে একটা প্যানেল সরে যায়। প্যানেল সরে বেরিয়ে আসে একটা গোপন দরজা, ছোট্ট, ধুলোয় ঢাকা। ভেতরে অন্ধকার সিঁড়ি নেমে গেছে নিচে। টর্চ জেলে নামে তারা। সিঁড়ি কাঠের, পচা গন্ধ। নিচে একটা কক্ষ, ছোট, দেওয়ালে আর্দ্রতা। মাঝে একটা টেবিল, তার উপর কাগজের স্তূপ আর একটা বাক্স। ঈশা বাক্স খোলে। ভেতরে পুরনো চিঠি, হলুদ ছেঁড়া। একটা খামে লেখা, মাধবীলতা। আর্য পড়ে, প্রিয় অমর, আজ বাবা জানতে পেরেছেন, আমি ভয় পাচ্ছি। আরেকটা চিঠি, রুদ্রপ্রসাদের হাতে লেখা, তোকে লুকিয়ে রাখবো, কেউ জানবে না। ঈশার হাত কাঁপে। মাঝে একটা ডায়েরি, চামড়ার কভার, তালা ভাঙা।
মাধবীলতার হাতের লেখা, তারিখ 1945। ডায়েরি খোলে ঈশা এবং পড়তে শুরু করে। প্রথম পাতা। আমি গর্ভবতী, অমরের সন্তানের মা হতে চলেছি। বাবার আগে অন্ধ হয়েছেন, বলেছেন রাজবংশের রক্ত কখনো মাটির সঙ্গে মিশবে না, তাই আমাকে এই গুপ্ত কক্ষে লুকিয়ে রেখেছেন। খাবার আসে এখানে গোপনে, অমরকে বহু দিন দেখিনি। ঈশা পাতা উল্টায়। আজ বাবা এসেছিলেন, বললেন বিয়ে দেব অন্যজনের সঙ্গে, সন্তান ফেলে দাও। আমি কাঁদি, কাঁদতে থাকি, বারবার বলি অমর, অমর তুমি কোথায়? আরেক পাতা। রাতে উঠোন থেকে অমরের চিৎকার শুনতে পাই, তারপর সব নিস্তব্ধ। বাবা বললেন সে চলে গেছে। আমি জানি বাবা ওকে মেরেছেন। আর্য বলে, গর্ভবতী? তাহলে আত্মহত্যা নয়, খুন, সন্তান লুকানোর জন্য। ঈশার চোখে জল। আমার পূর্বপুরুষই, আমার রক্তে তার সন্তানের রক্ত। শেষ পাতা। কাঁপা হাতের লেখা। বিষ খেয়েছি, বাবাই দিয়েছেন, কিন্তু এই সত্য লুকিয়ে রাখবো না। এই ডায়েরি থাকবে। কেউ যদি আবার ফিরে আসে, সেই জানবে এই সত্যটা। তারিখের নিচে একটা দাগ, রক্তের। ঈশা বসে পড়ে, ফিরে আসে বারবার। স্বপ্নে সে বলে, আর্য ক্যামেরায় ছবি তোলে। ঈশা লেখে, রুদ্রপ্রসাদ লুকিয়েছিলেন গর্ভ, সম্পত্তি, সম্মান। অমরকে মারেন, মাধবীলতাকে বিষ। হঠাৎ দেওয়াল কাঁপে, মৃদু, টর্চের আলোয় ধুলো ওড়ে। একটা শব্দ, মৃদু হাসি। ঈশা চমকে ওঠে। শুনেছ? আর্য মাথা নাড়ে। উপরে উঠে আসে দুজন। গোবিন্দ অপেক্ষা করছে। ডায়েরি দেখে মাথা নেড়ে গোবিন্দ বলে, জানতাম, রাজা সাহেব বলেছিলেন কেউ খুঁজলে ধ্বংস, কিন্তু আপনি রক্ত। ঈশা জিজ্ঞেস করে, আর আর সন্তানের কি হলো? গোবিন্দ চোখ নামিয়ে বলে, জন্ম হয়নি, বিষে মরে যায়। আর্য বলে, তাই সাপ মা আর সন্তানের। দুপুরে গ্রামে যায় দুজন। লতা রানীকে দেখায় ডায়েরিটা। বৃদ্ধা হাসে। সত্য বেরোলো, সত্য বেরোলো। এবার এবার মুক্তি, এবার মুক্তি। ঈশা জিজ্ঞেস করে, কি করব? লতা রানী বলে, পড়ে শোনাও রাতে প্রতিকৃতির সামনে, ওরা ওরা শুনবে। ফিরে এসে নোটবুকে লেখে ঈশা, গর্ভের রহস্য, খুন, লুকানো সন্তান, আমি ফিরে এসেছি, আর উত্তরাধিকারী। সন্ধ্যা নামে। ডায়েরি হাতে প্রতিকৃতির সামনে দাঁড়ায়। শেষ লাইন মনে ঘোরে তার, সেই জানবে সত্যটা। রাতে পড়বে, মুক্তি দেবে না সাপ নেবে। কক্ষের ধুলো যেন ফিস ফিস করে। রহস্য শেষের পথে। দুপুরের রোদ রাজবাড়ির উঠোনে পড়ে, কিন্তু কুয়াশার অবশেষ এখনো লেগে আছে। ঈশা ডায়েরি হাতে হল ঘরে বসে পাতা উল্টায়। মাধবীলতার কাঁপা হাতের লেখা যেন তার হৃদয়ে বিঁধেছে। আর্য ক্যামেরায় ছবি তুলে বলে, এটা প্রকাশ করলে সেন্সেশন, কিন্তু গোবিন্দ বলছে পুলিশ আসবে। গোবিন্দ দূর থেকে দাঁড়িয়ে মাথা নাড়ে। হঠাৎ গেটে শব্দ। একটা পুরনো অ্যাম্বাসেডার গাড়ি। দরজা খুলে নামেন এক মধ্যবয়সী ভদ্রলোক। চোখে চশমা, সাদা দাড়ি, হাতে একটা ফাইল। প্রফেসর অনিরুদ্ধ চ্যাটার্জি। তিনি পরিচয় দেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। কলকাতা ইউনিভার্সিটি রায়চৌধুরীদের ইতিহাস নিয়ে রিসার্চ করি। ঈশা অবাক। আচ্ছা, আপনি কি করে জানলেন আমি এখানে? প্রফেসর হাসে, কিন্তু চোখে একটা ছায়া।
তোমার ম্যাগাজিনের এডিটর আমার ছাত্র, এক তরুণী রহস্য খুঁড়ছে। আর্য হাত বাড়ায়। প্রফেসর ফাইল খুলে বার করে পুরনো নথি, ম্যাপ ইত্যাদি। এই বাড়ি নিয়ে তুমি যা জানছো তার তার অর্ধেক সত্য আমি জানি না গো। হ্যাঁ, জানি না। তার গলায় একটা কম্পন, চোখে ভয়। ঈশা ডায়েরি দেখায়। ডায়েরিটা পড়তে পড়তে প্রফেসরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। গর্ভবতী? এটা আমার রিসার্চে ছিল না। না, ছিল না। তিনজনে উঠে বসে। প্রফেসর বলেন, রুদ্রপ্রসাদ ছিলেন আমার দাদুর বন্ধু। দাদু বলতেন রাজা পাগল হয়ে গিয়েছেন শেষে। একটা চিঠি পড়িয়েছিলেন, কিন্তু গর্ভের কথা। তিনি থেমে যান। আর্য জিজ্ঞেস করে, আপনি ভয় পাচ্ছেন কেন? প্রফেসর চারিদিকে তাকান। এই বাড়ি জানো তো অভিশপ্ত। আমি 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 এসেছি সতর্ক করতে। থামো থামো। ঈশা জেদ করে, না, সত্য বেরোবে। শুনে প্রফেসর দীর্ঘশ্বাস ফেলেন। তোমার দাদু শিবনাথ রায়চৌধুরী আমাকে বলেছিলেন, যদি কেউ ফিরে আসে তাকে থামাও। আর তুমি তার নাতনি। ঈশা চমকে ওঠে, জিজ্ঞেস করে, দাদু আপনাকে চিনতেন? প্রফেসর মাথা নাড়ে। তিনি শহরে চলে যান এই সাপ থেকে বাঁচতে। বলেছিলেন মাধবীলতার আত্মা খোঁজে তার রক্ত। গোবিন্দ কাছে এসে বলে, সাহেব, আপনি জানেন তাহলে? প্রফেসর চোখ নামান। জানি কিন্তু বলিনি। আর্য ক্যামেরা তুলে বাড়িয়ে দেয় প্রফেসরের দিকে। প্রফেসর ফাইল থেকে একটা কাগজ বের করে। পুরনো জন্ম সার্টিফিকেটের কপি। মাধবীলতার সন্তান জন্মেছিল, মৃত, কিন্তু রেকর্ড মুছে ফেলা। দুপুর কাটে আলোচনায়। প্রফেসর গুপ্ত কক্ষ দেখতে চান। নেমে দেখেন ডায়েরিটা। এটা অমূল্য কিন্তু বিপজ্জনক। ঈশা জিজ্ঞেস করে, কেন ভয়? প্রফেসর বলে, আমি স্বপ্ন দেখি মাধবীলতা ডাকে। সত্য ভালো, কিন্তু বললে। তিনি থেমে যান। সন্ধ্যা নামে। প্রফেসরকে থাকার ঘর দেওয়া হয় ঈশার ঘরের পাশে। রাতের খাবার সময় গোবিন্দ বলে, সাহেব এসেছেন, এবার শেষ। রাত গভীর হয়। ঈশা ঘুমোতে পারে না। ডায়েরি শেষ লাইন তার মনের মধ্যে ঘোরে। সে উঠে চুপি চুপি প্রফেসরের ঘরে যায়। দরজা খোলা। ভেতরে টেবিলে একটা পুরনো ছবি, মাধবীলতা। প্রতিকৃতির মতো কিন্তু আলাদা। যুবতী, গর্ভবতী, হাত পেটে। ঈশা অবাক। প্রফেসর ঘুমোচ্ছে, কিন্তু টেবিলে আরো কাগজ, তার নিজের ছবি, ম্যাগাজিন ইত্যাদি। প্রফেসর আগে থেকে জানতেন ব্যাপারটা। ছবির নিচে লেখা, ঈশা, রক্তের ডাক। ঈশা এক ঝটকায় পিছিয়ে আসে। প্রফেসর চোখ খোলেন। দেখলে? তার গলায় ভয়। আমি জানতাম তুমি আসবে। দাদু বলেছিলেন এই ছবি আমার কাছে বছরের পর বছর। ঈশা জিজ্ঞেস করে, কেন লুকিয়েছিলেন আপনি এটা? প্রফেসর উঠে বসেন। সাপ যে জানবে তাকে নেবে। আমি রিসার্চ করি কিন্তু প্রকাশ করিনি। তুমি করলে। হঠাৎ শব্দ। দেওয়ালে ঠক ঠক। প্রফেসর কাঁপে। ও শুনছে। ঈশা ঘরে ফিরে আসে। আর্যকে ডেকে বলে, জানো, প্রফেসর জানতেন সব। ছবি আগের থেকে। আর্য গম্ভীর। তাহলে তিনি অংশ। কাল জিজ্ঞেস করব। ঈশা নোটবুক বার করে লেখে, প্রফেসরের গোপন ছবি, ভয়, সত্যের চাবি তার কাছে। রাতে আবার মাধবীলতা স্বপ্নে আসে ঈশার। ঈশা, সে জানে। তাকে জিজ্ঞেস কর, সে জানে ঈশা। প্রফেসরের চোখের ভয় মনের মধ্যে ঘুরতে থাকে ঈশা। তিনি এসেছেন থামাতে না সাহায্য করতে?
রহস্য নতুন মোড় নেয়। সকালে নরম আলো রাজবাড়ির হল ঘরে ছড়িয়ে পড়ে। ঈশা প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে, ডায়েরি হাতে। মাধবীলতার শেষ লাইন তার মনের মধ্যে ঘুরতে থাকে। যদি কেউ আবার ফিরে আসে। প্রফেসর অনিরুদ্ধ পাশে, চোখে তার অস্বস্তি। আর্য ক্যামেরা সেট করছে। ঈশা বলে, আজ ডায়েরি পড়ব, রাতে মুক্তি দেব। প্রফেসর বাধা দিয়ে বলেন, না না না, এটা পুনর্জন্মের চক্র, থামাও থামাও। ঈশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, পুনর্জন্ম? প্রফেসর ফাইল খুলে, তোমার দাদু বলেছিলেন মাধবীলতার সন্তান মরেনি, গোপনে জন্ম হয়েছিল এক মেয়ে। রাজা লুকিয়ে রাখেন, তারপর দত্তক দেন। সেই লাইন থেকে তোমার পরিবার। ঈশা থমকে যায়। মানে? প্রফেসর বলে, তুমি তার রক্ত, কিন্তু আরো স্বপ্ন ছায়া, পুনর্জন্ম। ঈশা হাসে, কিন্তু মনে তার সন্দেহ। তার জীবনের ফাঁকফোকর মনে পড়ে তার। মা কখনো বাবার নাম বলেনি, শুধু বলেছে বাবা মারা গেছেন জন্মের আগে। দাদু সবসময় চুপ থাকতেন যখনই জিজ্ঞেস করতো বাবার ব্যাপারে। ঈশা তার ঘরে যায়, পুরনো অ্যালবাম বের করে। মায়ের ছবি, যুবতী, চোখ দুঃখ, কোনো বাবার ছবি নেই। সে মাকে ফোন করে। মা বাবার নাম কি ছিল? মা চুপ, তারপর বলে। লাইন কেটে যায়। ঈশা অস্থির। আর্য আসে। কি হলো? ঈশা বলে, কি? আমার জন্ম ইতিহাসে ফাঁক। বাবা কে? আর্য বলে, প্রফেসরের কথা মিলছে, তুমি মাধবীলতার বংশ। দুপুরে প্রফেসর ঈশাকে গুপ্ত কক্ষে নিয়ে যায়। দেখো দেখো, এটা একটা লুকোনো ড্রয়ার, ভেতরে একটা লকেট, ফুল দিয়ে ছবি, মাধবীলতা, গর্ভবতীকালের ছবি ওটা। পেছনে লেখা, আমার মেয়ের জন্য সে ফিরবে। ঈশার হাত কাঁপে। লকেট তার গলায় ঝুলানোর মতো। প্রফেসর বললেন, তোমার দাদু দিয়েছিলেন আমাকে, বলেছিলেন যদি নাতনি আসে দিও। ঈশা পড়ে নেয় ওটা। হঠাৎ মাথা ঘুরে ওঠে তার। স্বপ্নের মতো সে দেখে নিজেকে রাজবাড়িতে, গর্ভবতী, অমরের হাত ধরে। হল ঘরে ফিরে আসে ও। সূর্যের আলো প্রতিকৃতিতে পড়ে। ঈশা তাকায়, চোখ দুটি জ্বলছে। হঠাৎ মুখ বদলে যায় তার নিজের মুখ, চোখের কোণ, ঠোঁটের হাসি, সবটা। ঈশা পিছিয়ে যায়। আর্য দেখো। আর্য ছুটে আসে। কি? আলো সরে যায়। আবার মাধবীলতা, কিন্তু ঈশা জানে সে দেখেছে। প্রফেসর বলে, পুনর্জন্ম, তুমি সে, আত্মা ফিরেছে রক্তে। ঈশা বসে পড়ে। মনে শৈশবের স্মৃতি, রাজবাড়ির স্বপ্ন, হাসির শব্দ, এক মেয়ের ডাক, অমর। মা বলতেন কল্পনা, কিন্তু না। সে নোটবুক লিখে, আমি মাধবীলতা, পুনর্জন্ম। পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন। গোবিন্দ আসে। মা, আপনার চোখ পুরো ওর মতো। ঈশা কাঁপে। এ তো ভয়ানক উপলব্ধি। সে হয়তো মাধবীলতা পুনর্জন্ম, সাপ নয়, কর্মের চক্র। সন্তান মরেনি, জন্মেছে তারই মধ্যে দিয়ে। বিকেলে লতা রানীকে দেখতে যায় সে। বৃদ্ধা এসে বলেন, বুঝলে বেটি, তুমি তুমি ফিরেছ। মুক্তি দাও, মুক্তি মুক্তি দাও। ঈশা জিজ্ঞেস করে, কিভাবে? লতা বলে, সত্য বলো, ডায়েরি পড়ো, কিন্তু কিন্তু সাবধান, পুনর্জন্ম শেষ হলে আত্মা নেবে। ফিরে এসে প্রফেসরকে সবটা বলে ঈশা। প্রফেসর শুনে কাঁপেন। বলেন,
আমি জানতাম তোমার তোমার আশা থামাতে এসেছে, কিন্তু কিন্তু দেরি দেরি। রাত নামে। ঈশা প্রতিকৃতির সামনে গিয়ে দাঁড়ায়। প্রতিকৃতির উপর আলো পড়ে। আবার তার সে ফিসফিস করে বলে, আমি? তুমি? একটা মৃদু হাসি শুনতে পায় ঈশা। আর্য বলে, পাগল হবেন না। কিন্তু ঈশা জানে তার জন্মের ফাঁক, মায়ের চুপ থাকা, দাদুর সতর্কতা সব না মিলে যাচ্ছে। তার পুনর্জন্ম হয়েছে, মাধবীলতা ফিরেছে সত্যের জন্য। রাতে ডায়েরি পড়বে, কিন্তু কি হবে? মুক্তি না তার নিজের শেষ? লকেট গরম হয়ে ওঠে। প্রতিকৃতির চোখে তার প্রতিবিম্ব, ভয়ানক সত্য। অতীত জেগে উঠেছে তার মধ্যে। অমাবস্যার রাত আবার ফিরে এসেছে। আকাশে চাঁদের ছিটে ফোটাও নেই। রাজবাড়ি করিডর অন্ধকারে ডুবে, যেন শ্বাসরোধ করে আছে। ঈশা হাতে টর্চ, ডায়েরি আর লকেট গলায়। প্রফেসর অনিরুদ্ধ আর আর্য পিছনে। ঈশা বলে ওঠে, আজ শেষ করবই। কাঁপা গলায় বলে ওঠে প্রফেসর, না না মা, পুনর্জন্মের চক্র ভাঙবে না। আর্য টর্চ জ্বালে। চলুন, প্রমাণ দরকার। গোবিন্দ দূরে দাঁড়িয়ে, চোখে তার অশ্রু। জানো মেম সাহেব, রাজা সাহেবের সাপ। সিঁড়িতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উপরে উঠে যায় ঈশা। দোতলার ল্যান্ডিং এ পৌঁছে ঈশা দাঁড়ায় দরজার সামনে। দ্বারটি খোলো না করে অনুরোধ করে সে। খোদাই অক্ষরগুলো টর্চের আলোয় জ্বলে। চাবি নেই, কিন্তু দরজা নড়ে ওঠে। ঈশা ঠেলে দেয় দরজা। দরজাটা খুলে যায় নিচে থেকে। ভেতরে ঘন অন্ধকার, পচা গন্ধ। একটা ঘর, বিশাল, ধুলোয় ভরা। মাঝে একটা চেয়ার, তার উপর ঝুলছে একটা দেহ। শুকনো, মৃত, কিন্তু চেনা যায়। রুদ্রপ্রসাদ। গলায় ফাঁস, দড়ি ছিঁড়ে গেছে বছরের পর বছর। চোখ দুটি খোলা, ফাঁকা। ঈশা চিৎকার করে পিছিয়ে যায়। আর্য এসে বলে, রাজা, মৃতদেহ। প্রফেসর হাঁটু গেড়ে বসে যায়। আত্মহত্যা, তিনি নিজেই। ঈশা দেখে ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে কাগজ, পুরনো বই ইত্যাদি। মেঝেতে একটা চিঠি, হলুদ কিন্তু লেখা স্পষ্ট। ঈশা কাঁপা হাতে তুলে নেয় সেটা। রুদ্রপ্রসাদের হাতের লেখা। সে লিখছে, আমি তারে মেরেছি না, ও নিজেই আগুনে গেছে। আমার রক্তে তার পুনর্জন্ম হবে। আমি শাপ দিলাম, যে ফিরবে সত্য জানবে, কিন্তু মুক্তি পাবে না। আমার পাপের শেষ আমি নিজে করলাম। চিঠির একদম শেষে লেখা, তারিখ 1945, মাধবীলতার মৃত্যুর পর। ঈশা পড়তে পড়তে থরথর করে কাঁপে। আগুনে, বিষ নয়। আর্য টর্চ ঘোরায় চারিদিকে। ঘরের কোণে পোড়া দাগ, যেন আগুন জ্বলছিল। প্রফেসর বলে, রাজা রাজা মিথ্যে বলতেন, মিথ্যে। ঈশা চিঠি শক্ত করে ধরে। পুনর্জন্ম আমি, কিন্তু মুক্তি নেই। হঠাৎ ঘর কেঁপে ওঠে, দড়ি নড়ে। মৃতদেহ যেন মাথা তুলে। এটা কি সত্যিই হচ্ছে নাকি ভ্রম? কিন্তু বাতাসে গন্ধ, পোড়া। ঈশার মাথা ঘোরে। লকেট গরম হয়ে যায়। সে দেখে মাধবীলতা দাঁড়িয়ে, শাড়ি পরা, চোখে আগুন। ঈশা, তুই সত্যটা বললি, কিন্তু সাপের বিষয়টা? ঈশা ঈশা চেঁচিয়ে ওঠে। না না। পা জড়িয়ে পড়ে তার। আর্য ছুটে আসে। ঈশা!
প্রফেসর চিৎকার করে বলে, দরজা বন্ধ করে। কিন্তু দেরি হয়ে যায়। ঈশার চোখ ঝাপসা হয়ে আসে। সে দেখে অমর, কৃষক বালক, আসছে, বলছে। ঈশা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে মেঝেতে। আর্য কোলে তুলে নেয় ঈশাকে। প্রফেসর চিঠি নেয়, সাপ পূর্ণ। তারা নিচে নেমে আসে। গোবিন্দ দেখে কাঁদে। মেম সাহেব, ও মেম সাহেব। ঈশার হাত চিঠি আঁকড়ে। স্বপ্নে সে আগুনে। মাধবীলতা, পুনর্জন্ম শেষ। জেগে ওঠেন আর। আর্য ফোন করে অ্যাম্বুলেন্সে। প্রফেসর বলে, সত্যের দরজা খুলল, কিন্তু দাম দিতে হলো, দাম। রাজবাড়ি নিস্তব্ধ। মৃতদেহ ঝুলে। চিঠি সত্য বলে। পুনর্জন্মের চক্র, মুক্তি না বন্দি। অমাবস্যার রাত শেষ হয়, কিন্তু রহস্য এখনো বাকি। সকালের প্রথম আলো রাজবাড়ির ফাটল দিয়ে ঢোকে, কিন্তু অমাবস্যার অন্ধকার যেন এখনো লেগে আছে। দোতলার নিষিদ্ধ ঘরে রুদ্রপ্রসাদের মৃতদেহ ঝুলছে। চিঠি মেঝেতে পড়ে। আর্য প্রফেসরকে ধরে নিচে নামে। ঈশার দেহ কোলে। তার চোখ হয়ে যায়, শ্বাস মৃদু। অ্যাম্বুলেন্স আসছে। আর্য কাঁপা কাঁপা গলায় বলে। প্রফেসর চিঠি হাতে, মুখ ফ্যাকাশে। সাপ পূর্ণ, পুনর্জন্মের চক্র। গোবিন্দ দৌড়ে আসে, দেখে কাঁদে। মেম সাহেব, কি করলেন? হঠাৎ সাইরেনের শব্দ শুনতে পায় তারা। গ্রামের পুলিশ। দুটো জিপ। ইন্সপেক্টর রায় নামেন জিপ থেকে। আর্য ব্যাখ্যা করে। মৃতদেহ, চিঠি, ঈশার অজ্ঞান, সবটা। পুলিশ দোতলায় যায়। ফটোগ্রাফার ছবি তোলে। মৃতদেহ নামিয়ে বডি ব্যাগের মধ্যে পড়ে। ইন্সপেক্টর চিঠি পড়ে। আর্য বলে, ঈশা জানতো সব। পুলিশ ঈশাকে খোঁজে। তার ঘরে বিছানা খালি। একটা নোটবুক পড়ে, ডায়েরি নেই। আর্য ঘরে যায়। প্রফেসর অনুসরণ করে। ঈশার ব্যাগ আছে, কিন্তু সে নেই। গোবিন্দ দূরে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত শান্তি। ও চলে গেছে, যেমন মাধবীলতা গিয়েছিল। রক্তের ডাক। পুলিশ তাকে ধরে। গোবিন্দ বলে, ও ফিরে এসেছিল সত্যের জন্য। ঈশার খোঁজ শুরু করে পুলিশ। উঠোন, গুপ্তকক্ষ, দোতলা, কোথাও না। আর্য হল ঘরে যায়। প্রতিকৃতির সামনে দাঁড়ায়। মাধবীলতার চোখ, আগে বড় কালো, এখন চশমা পরা। ঈশার মতো ফ্রেম, মুখে তার হাসি। প্রফেসর ছুটে আসে। নতুন করে আঁকা কে? পুলিশ আসে সাথে, ছবি তোলে। ইন্সপেক্টর বলে, গোবিন্দ এসে বলে, ওরা আঁকেন আত্মা। প্রফেসর বসে পড়ে। পুনর্জন্ম শেষ। ঈশা মাধবীলতা হয়ে গেল, বাড়িতে থেকে গেল। আর্য মানতে চায় না। না, খুঁজবো। গ্রামে খবর ছড়ায়। লতা রানী শুনে বলে, শেষ রাজকন্যা বাড়ি ফিরল, মুক্তি পেল। পুলিশ কেস লেখে, ঈশা নিখোঁজ, সম্ভবত পালিয়েছে। মৃতদেহ রুদ্রপ্রসাদ, কিন্তু প্রতিকৃতি প্রমাণ, চোখে চশমা, আধুনিক। এটা তাহলে কি? দুপুরে পুলিশ চলে যায়। আর্য প্রফেসরকে বলে, আমি থাকবো, খুঁজবো। প্রফেসর মাথা নেড়ে বলে, না বাবু, বাড়ি নিয়েছে। গোবিন্দ দরজা বন্ধ করে দেয়।
রাত নামে, হল ঘরে আলো জ্বলে না, প্রতিকৃতির চোখ যেন জ্বলছে। মৃদু হাসি শোনা যায় ঈশার। বাড়ি নিস্তব্ধ কিন্তু পূর্ণ। শেষ রাজকন্যা বাড়ি ফিরেছে। দেওয়ালে, ছায়ায়, চিরকাল। আর্য বাইরে দাঁড়ায়, ক্যামেরা হাতে, ফিসফিস করে বলে, ঈশা, ঈশা। কোনো উত্তর নেই, শুধু কুয়াশা আর রাজবাড়ির ছায়া। গল্প তাহলে শেষ, কিন্তু সত্যি কি শেষ নাকি শুরু? প্রতিকৃতির দিকে তাকিয়ে দেখে আর্য। ঈশা হাসছে। এতক্ষণ আপনারা শুনছিলেন নাদিম খানের কলমে শেষ রাজকন্যার বাড়ি। আজকের গল্প পাঠিয়েছিলেন অরিন্দম। গল্পে বুড়ি এবং বৃদ্ধার ভূমিকায় সুস্মিতা, গোবিন্দ এবং ইন্সপেক্টরের ভূমিকায় দেবদীপ, যুবকের ভূমিকায় তুহিন, ঈশার ভূমিকায় অস্মিতা, মাধবীলতার ভূমিকায় মৈত্রী, আর্য বসুর ভূমিকায় অচ্যুত, প্রফেসর অনিরুদ্ধর ভূমিকায় রাজ। গল্পের সূত্রধারী ছিলেন রাজ। গল্পের বেতার নাট্যরূপে অঙ্কিতা, আবহ এবং পোস্টার ডিজাইনে দেবদীপ। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এরম গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।